নমস্কার, গল্পমঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। সুজিত রায়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার ৬ষ্ঠ পর্ব, রূপের হাতে রূপসী। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং গল্পমঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ধূমপান বা মদ্যপান একদম স্বাস্থ্যের জন্য ভালো না, তাই ধূমপান বা মদ্যপান থেকে দূরে থাকুন। নিজে ভালো থাকুন, পরিবারকে সুস্থ ও ভালো রাখুন। শুরু হচ্ছে সুজিত রায়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার ৬ষ্ঠ পর্ব, রূপের হাতে রূপসী। বৈষ্ণবী হতে হয়নি ত্রৈলোক্যকে, কাঁধে গেরুয়া ঝোলা নিয়ে ভিক্ষে করতেও বেরোতে হয়নি, কিন্তু তার চেয়েও অনেক বেশি যন্ত্রণার জীবন অপেক্ষা করছিল তার জন্য। সে নিজেকে সঁপে দিল রূপের হাটে। হয়তো রূপের হাটে বিকিয়ে যাবে রূপসী, এই ভবিতব্যকে সত্য করে তুলতে। সেদিন তারা দিদির ঘরে ছিল না ত্রৈলোক্য, পাড়ার মেয়েদের সঙ্গে গিয়েছিল জংলি কুল পাড়তে। তারা দিদি কুলের মাখা বানায় বেশ, ভেবেছিল তারা দিদিকে চমকে দেবে, কিন্তু শাড়ির আঁচলে গুচ্ছের কুল বেঁধে নিয়ে লাফাতে লাফাতে ঘরে ঢুকেই নিজেই চমকে গেল। একদম মুখামুখি এক যুবক, ধুতি আর বেনিয়ান কুর্তা পরা বেশ সুপুরুষ ছেলেটি। ওইটুকুই, তার বেশি চোখ ফেলার সাহস হয়নি ত্রৈলোক্যর। পেছন ফিরেই উল্টো ছুট নিজেদের ঘরের দিকে। তারা তখন ঘরেই ছিল। ত্রৈলোক্যের কাণ্ড দেখে হেসে ফেলল। ছেলেটি জিজ্ঞেস করল, এই সেই রূপসী নাকি? চোখের ইঙ্গিতে তারা জানায়, এই সেই মেয়ে। বাহ, এ তো আগুন পাড়া রূপ গো মাসি, কপালে সইবে তো? সইবে, সইবে। 4 বছর ধরে এই 2 হাতে মেয়েটাকে মেয়ে মানুষ করে তুলেছি কি এমনি এমনি? তবে ছটপট করলে হবে না, ধীরে সুস্থে পোষ মানাতে হবে। বুঝেছি, সে তুমি ভেবো না মাসি। 4 ফেলে ছিপে খেলিয়ে কিভাবে মাছ ধরতে হয় সে আমি ভালোই জানি। জানিস বলেই তো তোকে ডেকে পাঠানো। তবে বনের টিয়া, ভুল করলেই ফুরুত। বলে হেসে উঠল তারা। বছর 26-এর রূপকুমার বড়লোকের ছেলে, নিজেও সওদাগরি অফিসে চাকরি করে। তারা বৈষ্ণব ছাড়া হওয়ার পর রূপকুমারের সঙ্গে পরিচয়। রূপের যে মেয়ে ছেলের বাঁই আছে সে তার চোখ দেখেই বুঝেছিল তারা। বয়সের তফাৎ অনেকটা বলেই তারার শরীরের ফাঁদে পা দেয়নি রূপকুমার। তার ছিল বাঁধা সোনাগাছিতে। তবে তারাও কৌশলী মহিলা। সে জানত আজ না হোক কাল এই ছেলেটাকে দিয়ে সে ফয়দা লুটবে রূপের হাটে। লুটেও ছিল। বৈষ্ণবীর ভেগ ধরে গ্রামের অল্প বয়সী বঞ্চিত বিধবাদের বাঁচার রাস্তা দেখাতে রূপকুমারকে টোপ হিসেবে ব্যবহার করে বেশ কয়েকটা মেয়েকে বেচেছে কলকাতার বেশ্যাপল্লীতে। নিজে কখনো সামনে থাকেনি, পেছন থেকে মেয়ে ধরার ভূমিকা নিয়ে সে তুলে দিয়েছে রূপকুমারের হাতে। রূপকুমার নিজের শরীরী সুখ ভোগের পর মেয়েগুলোকে বেচে দিয়ে ভাগের বখরা তারার হাতে তুলে দিয়েছে। কয়েক বছর ধরে এটাই ছিল তারার ব্যবসা, তাই কখনো এক জায়গায় বেশি দিন থাকেনি ধরা পড়ার ভয়ে। ভিক্ষে করার ছলে কোথাও গিয়ে আস্তানা গাড়ত, কম বয়সী বিধবাদের বশ করত, তারপর রাতের অন্ধকারে কেটে পড়ত। তারার এই ভাবনা চিন্তার পেছনে ছিল তার জীবন যন্ত্রণার ইতিকথা। সে কুলীন ঘরের মেয়ে ছিল না বটে, কিন্তু গরিব মা বাপ তার চেয়ে বয়সে অনেক বড় এক মাতাল লাতখোর পাষণ্ডর সঙ্গে বিয়ে দেবার পর নিত্যদিনের অত্যাচারে সে ঘর ছেড়েছিল বাধ্য হয়ে। তারপর এক বৈষ্ণবের হাত ধরে বেরিয়ে পড়ে রাস্তায়। কিন্তু ধাতে সয়নি বেশি দিন। সে বুঝেছিল মেয়েদের বাঁচার পথ নিজেদেরই খুঁজে নিতে হবে। তারাও তাই নিজের মতো পথ খুঁজে নিয়েছিল, আর সিদ্ধান্ত নিয়েছিল তার মতো দুর্ভাগ্যা মেয়েদেরও সে বাঁচার পথ দেখাবে। সমাজের কাছে বাল বিধবা হয়ে নিজেকে বিকিয়ে দেওয়ার চেয়ে অনেক ভালো শরীর বেচে খাওয়া। তাতে শরীর বেচতে হয় ঠিকই, কিন্তু আত্মসম্মান বেচতে হয় না। ত্রৈলোক্যদের গ্রামে আসার পর সে নিজেকে আর কাঠির ভূমিকা থেকে সরিয়ে এনেছিল ধীরে ধীরে। ভেবেছিল আর নয়, বয়স বাড়ছে, এবার ধর্মে কর্মে মন দেবে। বৈষ্ণব বাড়ির মেয়ে সে, পাপের বোঝা তাই ঝেড়ে ফেলতে চেয়েছিল তারা, কিন্তু তার মাথা ঘুরিয়ে দিল ত্রৈলোক্য। মেয়েটা ছোট থেকেই সুন্দরী, আর তার ভারী ন্যাওটা। কিছুটা মাতৃস্নেহ গ্রাস করেছিল তাকে। প্রথম দিকে ত্রৈলোক্যকে নিয়ে ব্যবসার কথা ভাবেইনি তারা।
কিন্তু তার বাবা মা কুলীন বৃদ্ধর সঙ্গে জোর করে ত্রৈলোক্যর বিয়ে দেবার পরই ভাবতে শুরু করে তারা, এ মেয়েকে সমাজ ছেড়ে খাবে। তারপর একদিন মেয়েটা আত্মহননের পথ বেছে নেবে। তাই সে কুশলী শিক্ষিকার মতো তিল তিল করে ত্রৈলোক্যকে শরীর চিনিয়েছিল, মন চিনিয়েছিল। কামনা, বাসনা, কৌমার্য কি, কেমন করে শরীরের ইচ্ছে পূরণ করতে হয়, কেমন করে গ্রাস করে নিতে হয় পুরুষকে, সব শিখিয়েছিল, যাতে একদিন সে নিজেই নিজের পথ বেছে নিতে পারে। তার জন্য সে নিজের মেয়ের বয়সী মেয়ের কাছে নিজের শরীর উন্মুক্ত করতেও দ্বিধা করেনি। কিছুই যে জানত না মেয়েটা। তারপর ডেকে পাঠিয়েছিল রূপকুমারকে, কারণ রূপকুমার রূপের হাট চেনে, কোন মেয়ের কত দর সে জানে। তার চেয়ে বড় কথা, সে ঠগবাজ নয়। সে অন্তত জোর করে মেয়েটাকে যেখানে সেখানে বেচে দিয়ে পালাবে না। ঘরের মধ্যে বসে ছটফট করছিল রূপকুমার। মেয়েটা গেল কোথায়? ভালো করে দেখাই তো হলো না, কথা তো পরের কথা। তারাকে বলল, কি গো মাসি, তোমার রূপসী গেল কোথায়? কেন, তর সইছে না বুঝি তোমার? আরে আসবে আসবে, আমি যা করার করে দিয়েছি, বাকিটা তোমার হাত যশ, দেখো খেলিয়ে তুলতে পারো কি না। তবে তোমায় আগে থেকে বলে রাখি বাবু, মেয়ের জেদ খুব, চটিয়ে দিলে কিন্তু টিয়ার নাগাল পাবে না। রূপকুমার বলল, মাসি, মেঘে মেঘে বেলা হলো বেশ, এখন আর খেলতে ভুল করি না। রূপসীকে একবার আলাপ করিয়ে দাও শুধু, বাকিটা আমার দায়। একটু পরেই তারা গেল ত্রৈলোক্যদের ঘরে। দাওয়ায় শুকনো মুখে বসেছিল সে। একটা একটা জংলি কুকুল মুখে দিচ্ছিল, আর কি সব আকাশ পাতাল ভাবছিল। কি রে, চলে এলি যে বড়, বলল তারা। তোমার ঘরে কুটুম দেখলুম যে। আরে ও তো আমার ভাগ্নে, আমি ওর মাসি হই, কলকাতায় থাকে। আচ্ছা, তা তুমি যাও রান্না বান্না করোগে, সেজন্যেই তো তোকে ডাকতে এলুম। আমায় একটু কুটনোটা কেটে দিবি চল, আমি এক হাতে আর কত করব বল, তুই আমার হাত নুরকো হয়ে একটু সাহায্য করবি চল দেখি। একটা সমর্থ পুরুষ মানুষের সামনে যেতে আমার লজ্জা করবে, মুখ নিচু করে বলল ত্রৈলোক্য। যেতে তো হবেই, আজ না হয় কাল। এতদিন তোকে তাহলে কি শেখালুম রে ত্রৈলোক্য? তারা দিদির দিকে তাকিয়ে মুচকি হাসল ত্রৈলোক্য। তারপর, চলো, আমি কিন্তু কুটনো কুটেই পালিয়ে আসব, পারলে আসিস, আমি আটকাবো না। তারা দিদির কথার ইঙ্গিতটা বুঝে নিতে অসুবিধা হলো না ত্রৈলোক্যর। সে শাড়ির আঁচলে শরীর ভালোভাবে ঢেকে ঢুকে পা বাড়াল। সত্যি বলতে কি, এক ঝলক সে দেখেছে ছেলেটাকে, কিন্তু তাতেই বারবার মনটা টানছিল তারা দিদির ঘরের দিকে। লজ্জায় নিজেকে সামলে রেখেছিল। তারা দিদি না এলে হয়তো সে নিজেই যেতে বাধ্য হতো। এ এক অমোঘ টান, নারী পুরুষের টান, চাঁদের টানে নদীর বুকে জোয়ার ভাটার মতো। সে কেমন মানুষ, কোথায় থাকে, কি করে, কিছুই জানে না ত্রৈলোক্য। তবু কেন যেন বারবার মানুষটাকে দেখতে ইচ্ছে করছে, কথা বলতে ইচ্ছে করছে। সে টানেই যখন সে তারা দিদির পেছন পেছন ঘরে ঢুকল, মানুষটা তড়িঘড়ি বিছানায় আধ শোয়া অবস্থা থেকে উঠে বসল। আর চোখে দেখল ত্রৈলোক্য, মানুষটা তাকেই দেখছে নিবিড়ভাবে। কানে এলো, সে বলছে, মাসি, এই কি তোমার রূপসী? ও রূপসী নন গো, ও ত্রৈলোক্য, ত্রৈলোক্য তারিণী, কুলীন ব্রাহ্মণের মেয়ে। তা না হয় হলো, কিন্তু রূপসী নয় তা তো বলা যাবে না। এ তো নিজেই রূপের হাট গো মাসি। এমন সামনাসামনি কোনো পুরুষের মুখে নিজের রূপের কথা এর আগে শোনেনি ত্রৈলোক্য, তাই লজ্জায় মুখটা একটু ঘুরিয়ে নিল। রূপকুমার বলল, এ যে লজ্জাবতী লতা দেখছি মাসি, এত লাজুক হলে চলবে কেন তারা? বলে ওঠে, ওকে একটু সময় দাও, এই তো তোমায় দেখলো, এখনও তোমার নামটাও জানে না। সে না হয় আমি বলে দিচ্ছি, আমি হলাম রূপকুমার, কলকাতায় থাকি। তোমার নামটা বড্ড ভজখট। আচ্ছা, তোমায় যদি রূপসী বলে ডাকি তোমার আপত্তি আছে? আর সত্যিই তো তুমি রূপসী, তাহলে আমাদের দুজনের নামেও বেশ মিল হয়। এমন সামনাসামনি কোনো পুরুষের মুখে নিজের রূপের কথা এর আগে শোনেনি ত্রৈলোক্য, তাই লজ্জায় মুখটা একটু ঘুরিয়ে নিল। রূপকুমা বলল, এ যে লজ্জাবতী লতা দেখছি মাসি, এত লাজুক হলে চলবে কেন তারা? তারা বলে, ওকে একটু সময় দাও, এই তো তোমায় দেখলো, এখনও তোমার নামটাও জানে না। সে না হয় আমি বলে দিচ্ছি, আমি হলাম রূপকুমার, কলকাতায় থাকি। তোমার নামটা বড্ড ভজখট। আচ্ছা, তোমায় যদি রূপসী বলে ডাকি তোমার আপত্তি আছে? আর সত্যিই তো তুমি রূপসী, তাহলে আমাদের দুজনের নামেও বেশ মিল হয়। এবার ত্রৈলোক্য রূপকুমারের দিকে তাকাল, আর মোহিত হয়ে গেল।
গায়ের রং কাঁচা সোনার মতো, গোলগাল সুন্দর মুখশ্রী, খুব লম্বা নয় কিন্তু বেটেও নয়, দোহারা চেহারা, নাকের নিচে কালো কুচকুচে সরু বাহারি গোঁফ, কোচকানো ঘন চুল, সাদা ধবধবে ধুতি আর বেনিয়ান কুর্তায় বেশ মানিয়েছে মানুষটাকে। রূপকুমারী বটে, চোখ যেন ফেরাতে পারে না ত্রৈলোক্য। সম্বিত খিরলে বলে, আপনি আমার ত্রৈলোক্যই বলবেন। আচ্ছা তাই হবে, বলেছিল রূপকুমার। জড়তা অনেকটাই কেটে গিয়েছিল ত্রৈলোক্যর। পরবর্তী দিন কয়েকে আরও সহজ হয়ে গিয়েছিল সে। মনের মধ্যে কোথাও যেন একটা সাড়া পাচ্ছিল এক নতুন জীবনের, যেটা সে চায়, অথচ এতদিন তা ছিল ধরা ছোঁয়ার বাইরে। সে কি সত্যিই ভালোবেসে ফেলেছে রূপকুমারকে, নাকি শুধুই ভালো লাগছিল তাকে? তারা দিদি তাকে বলেছিল, ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস নয়। ভালো লাগা ক্ষণিকের, কিন্তু ভালোবাসা চিরস্থায়ী। এখনও দোটানায় রয়েছে ত্রৈলোক্য। সে জানে না রূপকুমার বিবাহিত কিনা, সে জানে না তাকে রূপকুমারের ভালো লাগলেও তাকে ভালোবাসে কিনা। নিজে সে কখনো কাউকে ভালোবাসেনি, তাই সে নিশ্চিত হতে পারছে না সেও ভালোবাসার মায়ায় জড়িয়েছে কিনা। মিথ্যা মায়ায় জড়িয়ে কষ্ট পেতে চায় না সে। তারা ওদের দুজনের ওপরই কড়া নজর রাখছিল। ত্রৈলোক্যর মন যে ভিজেছে তা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। সে শুধু অপেক্ষা করছিল কবে ত্রৈলোক্যর শরীর কাঁদবে রূপকুমারের শরীরের টানে। আরও 2-4 দিন সময় লাগবে, অপেক্ষা করতে বলল তারা রূপকুমারকে। কিন্তু রূপকুমারের পুরুষত্ব যেন বাঁধ ভাঙা নদীর মতো প্রতিদিন উচ্ছল হয়ে উঠতে চাইছিল। সামনে মধুর ভাঁড়, মৌমাছি নিজেকে সামলাবে কিভাবে? একদিন সেই বাঁধ ভাঙার সুযোগ করে দিল তারা। তোরা গল্প কর, আমি একটু অন্নপূর্ণার মন্দিরে পুজো দিয়ে আসি। তারা বেরিয়ে গেল, আর রূপকুমার তার খোলস ছেড়ে বেরিয়ে এলো। ত্রৈলোক্য দাঁড়িয়েছিল জানলার কাছে। আচমকা রূপকুমার পেছন থেকে তার কাঁধে হাত রাখল। গোটা শরীরটা একবার শিরশির করে উঠল ত্রৈলোক্যর, কিন্তু বাধা দিল না, কিংবা দিতে পারল না। জানলার সামনে থেকে ঘরের দেওয়ালের আড়ালে ত্রৈলোক্যকে টেনে আনল রূপকুমার। তারপর 2 হাতের আলিঙ্গনে ত্রৈলোক্যকে বেঁধে ফেলে চুম্বনের আলপনা এঁকে দিল সে ত্রৈলোক্যের গোলাপি ওষ্ঠে। জীবনে প্রথম পুরুষের চুম্বন। আবিষ্ট ত্রৈলোক্য নিজেকে সঁপে দিল নির্দ্বিধায় রূপকুমারের পুরুষালী আবেষ্টনে। ঘরে ফিরে আজ পেয়েছিল তারা। রূপকুমারের উত্তেজিত চোখ মুখ, ত্রৈলোক্যের বিধ্বস্ত শাড়ির আঁচল, মাথার খোপা তারাকে জানান দিচ্ছিল তার লক্ষ্য পূরণ হয়েছে। ঈপ্সিত ভবিষ্যতের রাস্তা চিনেছে ত্রৈলোক্য। আর তার তারা দিদির প্রয়োজন হবে না। রূপকুমার তাকে পৌঁছে দেবে সঠিক ঠিকানায়, যেখানে সমাজের লাঞ্ছনা, পরিবারের গঞ্জনা, লোভাতুর আড়াতুতো কাকা জ্যাঠারাও কুপ্রস্তাব দেবে। কোনো বখাটে ছোড়া হয়তো গতরের জোরে লুটে নিতে চাইবে তার রূপবতী দেহটাকে। এর চেয়ে অনেক সম্মান গণিকা পাড়ায়। সেখানে মেয়েরাই শেষ কথা। ফেলো করি, মাখো তেল, তারপর বিদেয় হও। বাড়াবাড়ি করলে পোষমানা মস্তানের হাতে খাবে উত্তম মধ্যম। অনেকটা নিশ্চিন্ত বোধ করে তারা। তারও বয়স বাড়ছে। মেয়েটাকে সে বড্ড ভালোবেসে ফেলেছে। ত্রৈলোক্যের সামাজিক অপমান সে সইতে পারত না। পাল ছেঁড়া নৌকোর মতো কোথায় ভেসে যেত মেয়েটা কে জানে।